আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সময়ে আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি ফারিয়া শারমিন। এনবিআর এর সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সঙ্গে প্রথম স্ত্রী, সন্তানও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। পুলিশ প্রধান জানিয়েছে আদালতের আদেশ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সময় নিয়েও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো দুদকের ডাকে সাড়া দেননি স্ত্রী ও দুই মেয়ে। নতুন করে সময়ের আবেদনও করেননি তারা। তবে বেনজিরের মতো গত বৃহস্পতিবার কমিশনকে একটি চিঠি দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজির দুদকের ডাকে সাড়া দেননি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছিল। গত রোববার বেনজির আহমেদকেও দুদকে ডাকা হয়েছিল, কিন্তু তিনিও হাজির হননি। অথচ তারা আগেও একবার সময় নিয়েছেন দুদকে হাজির হয়ে তদন্ত কর্মকর্তার মুখোমুখি হতে। দুদক সচিব জানান, বেনজির পরিবারের সদস্যরা নতুন করে কোনো সময় আবেদন করেননি। তবে বেনজির আহমেদ গত বৃহস্পতিবার যে চিঠি দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, সেই চিঠির সাথে তার পরিবারের সদস্যরাও ব্যাখ্যা দিয়েছেন। লিখিত দিয়ে বক্তব্য দিয়েছেন, যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। জনাব বেনজির আহমেদের আবেদনের সাথেই একসাথেই আমাদের কার্যালয়ে গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন। বেনজির মতিউরদের মতো সরকারের বড় বড় সাবেক বর্তমান কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে কোনো চাপ অনুভব করছে না বলে জানান দুদক সচিব। দুর্নীতি দমন কমিশন আপনারা জানেন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে কোনো দিক থেকে কোনো চাপ আসছে না। আইনি যে দুটো আইন এবং বিধিমালার কথা আমি উল্লেখ করেছি, এই আইন এবং আরো সংশ্লিষ্ট আমাদের আইন রয়েছে, সেগুলোর আলোকেই আইনি প্রক্রিয়া কার্যক্রম চলছে। এদিকে সম্প্রতি আলোচনায় আসে এনবিআর এর সদ্য সাবেক সদস্য মতিউর রহমান, তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়লা কানিস এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন থেকে গতকালকে বিকেলেই একটি টিম গঠন করা হয়েছিল তার এই সমস্ত অভিযোগের অনুসন্ধান করার জন্য, এবং সেই টিম আজকে সকাল থেকে কাজ শুরু করেছে। এবং কাজ শুরুর প্রথম অ্যাকশনটাই ছিল এটা, এই তিনজনের বিদেশ গমনে যাওয়ার নিষেধাজ্ঞার অনুমতি আমরা চেয়েছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। তিনি বলেন, পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় বাধা দিতে পারে না, এজন্য আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয়। খান আলামিন, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সফরে বাংলাদেশের ব্রিক্সের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হতে পারে বলে জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়াংশাও। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা পৃথকভাবে এসব কথা বলেন। শাকিলা করিমের রিপোর্ট। আগামী 8 থেকে 11 জুলাই 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তথ্য জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে 8 থেকে 11 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে চীনের কাছে সাহায্য চাওয়া হলেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান হাসান মাহমুদ। রোহিঙ্গা প্রসঙ্গে আমরা বলেছি যে চায়না মায়ানমারকে পার্সু করার জন্য, যাতে তারা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে,
তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। আওয়ামী লীগের দর্শনেও কমিউনিস্ট পার্টি বিশ্বাসী বলে মন্তব্য করেন লিউ জিয়ানশাও। বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করতে আগ্রহী তার দল। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করার কথাও বলেন কমিউনিস্ট পার্টির এই নেতা। স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগুচ্ছে, সে পথে চীন বাংলাদেশের পাশে থাকতে চায়। আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে বেশ কিছু যুগান্তকারী বাণিজ্যিক চুক্তি হবে। রোহিঙ্গাদের বিষয়ে কথা হয়েছে, আমরা এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করব। প্রধানমন্ত্রী চীন সফর সামনে রেখে 22 জুন দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে। শাকিলা করিম, RTV, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফরে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। দুদেশের স্বার্থের জায়গা ঠিক রেখেই চুক্তি ও সমঝোতা হয়েছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তবে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভারতের সাথে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বেইজিং সফরে প্রভাব ফেলবে বলে শঙ্কা জানিয়েছেন কূটনীতিকরা। শাকিলা করিমের আরও একটি রিপোর্ট। বর্তমানে ভারত ও বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠিত। একই সাথে দুই দেশের সম্পর্কের যে উন্নয়নের ধারা তা অব্যাহত জোরদার করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে 10 চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের ভারসাম্য কূটনীতি অনুসরণের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। সবই মিউচুয়াল ইন্টারেস্টে, কোনোটার মধ্যে এরকম কোনো চুক্তি নাই যেটা এক পক্ষের জন্য ভারী আরেক পক্ষের জন্য ভারী না। লাভ লোকসানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই বাংলাদেশ অনেক বেশি জেনারেস, সেই বিষয়ে ভারত কোনো দ্বিমত করে না। তবে সীমান্তে বাংলাদেশিদের হত্যার বিষয়ে দুই দেশের কূটনীতিক পর্যায়ের আলোচনা চললেও ভারতের কিছুটা মানবিক দিক বিবেচনা করা উচিত বলেও মত দেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। যে অপারেশনাল লেভেলে কি হচ্ছে, এবং অপারেশনাল লেভেলে বাংলাদেশ নিশ্চিতভাবেই অত্যন্ত ভালো ভূমিকা রেখেছে এখনো পর্যন্ত। আমার মনে হয় বর্ডার এরিয়াতে, বর্ডার হার্ট, বর্ডার ইকোনমি, বর্ডার রিলেশনশিপ গুলিকে আরো অনেক বেশি মানবিক দিক থেকে দেখে বিষয়টাকে সুরাহা করা যেতে পারে। আগামী মাসে প্রধানমন্ত্রী চীন সফরের আগে তিস্তা চুক্তিতে বাংলাদেশে ভারতের কাজ করার বিষয়টি ভালোভাবে দেখছেন না সাবেক এই কূটনীতিক। বলেন, দীর্ঘদিন ধরে চীনও একই প্রস্তাব দিয়ে আসছিল, ফলে ভারতের প্রস্তাব গ্রহণ অনেকটা নেতিবাচক সিদ্ধান্ত বলেও মত দেন তিনি। $100 কোটি ইয়ে করেছিল, এটা তো পুরান চাইনিজ প্রস্তাবটা আমরা তখন গ্রহণ করি নাই, কারণ আমরা আশা করছিলাম যে ইন্ডিয়ার সঙ্গে তিস্তা চুক্তি হবে। চাইনিজ প্রস্তাবটা যদি ইন্ডিয়ানরা নিয়ে এটা করে, তারপরে যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নাতে যায়, এটা একটা বাচ্চাও বুঝতে পারে এটার এফেক্টটা, ডিপ্লোম্যাটিক এফেক্ট। এর বাইরে সফরের মধ্যে ই ভিসা চালু, ঢাকা কলকাতা, রাজশাহী কলকাতা, চট্টগ্রাম কলকাতা সহ যে যোগাযোগ ব্যবস্থার নতুন মাত্রা যুক্ত হয়েছে তা দুদেশকে লাভবান করবে। এছাড়া পারস্পরিক বিশ্বাস এবং আস্থার যে জায়গা, সেটি এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি। শাকিলা করিম, RTV, ঢাকা। নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকে অকারণে সমালোচনা করছে, এটা নিয়ে ভীত হওয়া যাবে না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সরকার চায় পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে সৃজনশীল জ্ঞান অন্বেষণের শিক্ষা ব্যবস্থা। দেশে ব্যাপক হারে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপন, কারিগরি ও বহুমুখী শিক্ষার দিকে জোর দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে 2023-24 অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বৃত্তি ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষা ছাড়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব না, তাই কর্মমুখী শিক্ষা ও গবেষণার দিকে জোর দিচ্ছে সরকার। একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদা বোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। বিভিন্ন ধরনের কার্যক্রম যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা
করে দিয়েছি এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম, তাই তাদের জন্য বিনিয়োগ বাড়াতে হবে, বিত্তবানদের শিক্ষায় বিনিয়োগ করতে হবে। আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে 94,710 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ইতিবাচক প্রভাব সমাজে পড়বে। আতিকা রহমান, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে প্রেসমেকার বসানোর পর কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, আক্রোশ প্রতিহিংসা থেকে বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নীল নকশার অংশ হিসেবে তার খাবারে বিষক্রিয়া করেছে সরকার। আর ভারসাম্য ঠিক নেই বলে বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারকে দোষারোপ করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শুক্রবার মধ্যরাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানায়, তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার, রাখা হয় 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে। সোমবার বিকেলে সিসিইউ থেকে স্থানান্তর করা হয় কেবিনে। এদিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য সরকারকে দায়ী করেন। একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন, এটার অন্য কোনো কারণ নেই, এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার। উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। অন্যদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন সেটা তিনি পাচ্ছেন বলেই সুস্থ আছেন। ভারসাম্যটা ঠিক নাই বলেই তারা এসব কথা বলছে। আমার প্রতি তারা যদি এই প্রেস কনফারেন্স করে তাদের রাগ উষ্মা প্রকাশ করতে চান, তাদের সেটা বাংলাদেশের স্বাধীনতা আছে সবকিছু। বেগম খালেদা জিয়ার কয়েকটা অসুখ আছে যেগুলো ঠিক হওয়ার মতো নয় বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। কয়েকটা আছে যেগুলি সারার মতো না। জাহিদ রহমান, RTV, ঢাকা। সেটাকে দেশের প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে। মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে উঠতি বয়সী থেকে বয়স্ক ও অবসরপ্রাপ্ত, যা উদ্বেগজনক। সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুপুরের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাজিব ফরাজের রিপোর্ট। দেশে অনলাইন জুয়ার ব্যাপক বিস্তারে নেতিবাচক প্রভাবের পাশাপাশি এর মাধ্যমে অর্থ পাচারও হচ্ছে। জুয়ার নেশায় ধ্বংস হচ্ছে তরুণ সমাজ। অনলাইন জুয়া, বেটিং, গেমিং, হুন্ডির কারণে অর্থ পাচার বাড়ছে বলে সংসদে জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ নিয়ে গত মাসে গভীর উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। দেশে অনলাইনে জুয়া ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীও। তিনি জানান, অবৈধ জুয়া ও বেটিং সাইট বন্ধে তৎপর সরকার। এবং এটা মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা পড়ছে, এমনকি অনেক বয়স্ক রিটায়ার্ড পার্সনও এর মধ্যে আসছে। সো আমাদের যেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। এরই মধ্যে 2600 জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। সাইটগুলো পুনরায় চালু ঠেকাতে প্রযুক্তির সক্ষমতা বাড়ানো হচ্ছে। চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়।
এর আগে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাস্তুপুই সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য দেখা করেন। প্রতিমন্ত্রী জানান, স্যাটেলাইট প্রযুক্তি স্থাপনে ফ্রান্সের সহযোগিতার প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ। একই সঙ্গে এয়ারবাস বিক্রির প্রস্তাবেও দেশটির সঙ্গে অগ্রগতিমূলক আলোচনা হয়েছে। সাইবার নিরাপত্তায়ও ফ্রান্স সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে। অর্থনৈতিক নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্যাসবাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ আদেশ দেন। এর আগে গ্যাসবাবুকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে নামঞ্জুর করে আদালত। একই সঙ্গে তাকে ঝিনাইদহ কারাগারে পাঠানোর আদেশ দেন। ছয় মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সকাল 10:30টার দিকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে জানান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম। বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে 6 মাসের বিল বাবদ প্রায় 1,28 লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া প্রায় 60 লাখ টাকা। তবে হাসপাতালে রোগী ভর্তি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহেনা আক্তার জানান, বিল বকেয়া থাকায় কলেজের একাডেমিক ভবনের সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে খুব একটা দেখা মিলছে না মাছের বাজার। এ কারণে দামও বেশ চড়া। দিন ও রাতে নদীতে চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না বলে জানান জেলেরা। রূপালী ইলিশের আমদানি কম হওয়ায় নদী উপকূলের অধিকাংশ আড়তে ব্যবসা বন্ধ হওয়ার পথে। নদীর নাব্যতা সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় জাটকা ধরার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। পদ্মা মেঘনা নদীর চাঁদপুরের নৌ সীমানার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত 50 লাখের বেশি জেলে ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে এ সময় যেখানে ইলিশ মাছ আমদানি হতো 500 থেকে 600 মন, সেখানে আমদানি হচ্ছে মাত্র 7 থেকে 8 মন ইলিশ। এতে স্থানীয় চাহিদাই মিটছে না, তার উপর দামও বেশি। নদীর নাব্যতা সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। অভিযানের টাইমে ধরে পুলিশ প্রশাসন কিছু পয়সা খায়া জাল বাইতে দেয়, বিভিন্ন জাল বাইতে দেয়, এই জন্য আমাকে চাঁদপুর থেকে মাছ বিলীন হয়ে যেতেছে। ধীরে ধীরে পানি দূষিত হচ্ছে, অবাধে কারেন্ট জাল বাইতেছে, ঝাটকা মাছ ধরতেছে। কারেন্ট জালটার কারণে আমাদের দেশে ঝাটকাটা ধরার কারণে আমাদের মাছটা আমদানিটা অনেকটা দিন দিন কমতেছে। মাছের সংখ্যাটাও কম, 2 দিন হয় 2 দিন হয় না, লেবার বসে থাকে মাছ না থাকার কারণে। আগে প্রতিদিন যেমন 500-600 মন মাছ আসতো এই ঘাটে, এখন মাছ আসে 4 মন 5 মন, এই জন্য মাছের রেটটা অনেক হাই। গতবার যখন এখানে মাছ কিনতে এসেছি, এসে দেখি যে ইলিশের জন্য পা রাখা যায় না, ঘাটে ইলিশ খুবই কম। গতবার যখন আপনার 800-900 গ্রাম ইলিশ কিনেছি আপনার 1200-1100 টাকা, এবার এসে দেখে সেই ইলিশ মাছ আপনার 1600-1700 টাকা। মৎস্য আড়তে সরবরাহ সংকটের পাশাপাশি দাম বেশি হওয়ার কারণে জাতীয় মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। নদীতে পানি বাড়লে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের। নাদিরা সুলতানা, RTV। পারিবারিক কলহ, মানসিক বিষণ্ণতা, মাদকাসক্তি, পরকীয়া ও বেকারত্বের মতো নানা কারণে জটিল মানসিক সমস্যায় ভুগছে দেশের 18% মানুষ। পারিবারিক ও সামাজিক সহযোগিতা না থাকায় ভুক্তভোগীদের অনেকেই বেছে নেয় আত্মহননের পথ। সমস্যাগুলো চিহ্নিত করে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে এদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। নাজবুল হোসেন সাইমনের ক্যামেরায় সুফিয়ান ফারাবির 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। নানা কারণে দুশ্চিন্তা বাড়ছে সব শ্রেণীর মানুষের। কেউ আছেন আর্থিক অনটনে, কারো সমস্যা পারিবারিক কলহ, কারো আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পেরে তিরস্কার শুনে মন খারাপ। সব মিলিয়ে বিষণ্ণতা নিঃশ্বাস ফেলছে ঘাড়ে। বিষণ্ণতার এই রোগ গ্রামের মানুষের জীবনে ততটা প্রভাব না ফেললেও শহরের মানুষের যেন পিছু ছাড়ে না। বাংলাদেশের অন্তত 18% মানুষ মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের মধ্যে থেকে 10% মানুষ জীবনে কখনো কখনো আত্মহত্যার কথা ভেবেছিলেন।
আর এই আত্মহত্যাকারীদের মধ্যে গবেষণা চালিয়ে দেখা গেছে তাদের 61%রই মানসিক বিভিন্ন সমস্যা ছিল। তাই আত্মহত্যার প্রধান কারণ হিসেবে মানসিক সমস্যাকে বিবেচনা করতে চায় বিশেষজ্ঞরা। 1991 থেকে 2016 সাল পর্যন্ত বলতে গেলে আত্মহত্যা নিয়ে তেমন কোনো গবেষণাই হয়নি। এরপর বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয় জোরে সোরে। সমীক্ষা বলছে 2023 সালে 513 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেয়। আগের বছর যা ছিল 532। তবে বছরে ঠিক কতজন আত্মহত্যা করছে সরকারিভাবে সে তথ্য জানা যায় না। আর গবেষণার জন্য একেই মূল প্রতিবন্ধকতা মনে করেন এই মনোবিজ্ঞানী। সরকারি পর্যায়ে বা অন্যান্য পর্যায়ে এরকম কোনো আত্মহত্যা প্রতিরোধের ন্যাশনালভাবে কোনো ভিজিবল কোনো স্টেপ দেখা যায় না। এবং সারপ্রাইজিংলি বাংলাদেশে এখনো পর্যন্ত সারা দেশ জুড়ে সাধারণ অ্যাডাল্ট পার্সনদের মধ্যে আত্মহত্যা নিয়ে কোনো গবেষণাই হয় নাই। আত্মহত্যার কোনো প্রিসাইজ ডেটা নাই, কতজন মানুষ মারা যাচ্ছে, কত বয়সে মারা যাচ্ছে, কোথায় মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, সেটা দেশ জুড়ে কোনো ডেটা নাই। আপনি কীভাবে প্রিভেন্ট করবেন? রিস্ক ফ্যাক্টর আপনি জানেন না, সেই পলিসি দিয়ে আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন? মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রকাশনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষিকা রাউফুর নাহারের। আত্মহত্যার প্রবণতা রোধে ছোটবেলা থেকেই শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। বিষণ্ণতা সম্পর্কে সচেতনতাটা ছড়ানো আমাদের খুবই প্রয়োজন। তার সুরক্ষাও নিশ্চিত করা, তাকে গাইডেন্সও দেওয়া, আবার তাকে কিছু মাত্রায় স্বাধীনতাও দেওয়া, যেন সে নিজেকে আবিষ্কার করতে পারে। তো এটা হলো নিরাপদ বন্ধনের একটা বৈশিষ্ট্য, যে আমি আছি, তুমি দুনিয়াকে আবিষ্কার করো, আমি আছি, তোমার প্রয়োজনে তোমার পাশেই আছি এবং তোমাকে আমরা সবাই ভালোবাসি। শিশুদের মানসিক বিকাশে নতুন শিক্ষাক্রমে মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তির উদ্যোগকে ইতিবাচক বলে মনে করেন তিনি। স্বাস্থ্য সুরক্ষা নামের যে বিষয়টি যুক্ত করা হয়েছে নতুন শিক্ষাক্রমে, সেটি আসলে শিক্ষার্থীদের নিজের আবেগ সম্পর্কে সচেতন করার জন্য দক্ষতার প্রশিক্ষণের একটা ব্যবস্থা। তারা যেন তাদের ইমোশনগুলোকে, আবেগ অনুভূতিগুলোকে বুঝতে পারে, তারা যেন তাদের মনকে বুঝতে পারে, শরীর এবং মনকে বুঝতে পারে, এটাই মূল উদ্দেশ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আত্মহত্যার হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। বাংলাদেশে হৃদরোগের উন্নত চিকিৎসা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্যোগ নেবে বলে জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লি জিয়ানসাও। সকালে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রযুক্তির উন্নয়ন সহ বিভিন্ন কাজে বন্ধু রাষ্ট্র হিসেবে চীন পাশে থাকবে বলে আশা করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। শাকিবুর রহমানের রিপোর্টেই থাকছে বিস্তারিত। দেশের বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে আছে বন্ধু রাষ্ট্র চীন। তার অংশ হিসেবে ভাসানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় 300 শিক্ষার্থীদের উপহার সামগ্রী দিল চীন সরকার। উপহার তুলে দিতে এসে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লি জিয়ানছাও জানান, বাংলাদেশে হৃদরোগ আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন তারা। বাংলাদেশের শিশুদের জন্মগত হৃদরোগ থেকে বাঁচাতে সাজোয়া গাড়ি পাঠাবে চীন। এছাড়াও বাংলাদেশে বিনামূল্যে অপারেশনের জন্য চিকিৎসক আসবে, যার ফলে শিশুরা বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা সেবা পাবে। বাংলাদেশে চলমান বিভিন্ন মেগা প্রজেক্টে চীনের অবদান তুলে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। আগামীতে প্রযুক্তি সেবা সহ উন্নয়ন কাজে তাদের সহায়তা পাওয়ার আশা করেন। আমাদের উন্নয়নের সকল ক্ষেত্রে চীন আমাদেরকে তার প্রযুক্তি এবং অন্যান্য নানানভাবে তারা সহায়তা করবে, সেই প্রতিশ্রুতিও তারা দিয়েছে। উত্তর সিটি কর্পোরেশন ও চীনের উদ্যোগে এমন কাজ আরো অব্যাহত থাকবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। উন্নয়নের জন্য আমি বাজেটে একটা বরাদ্দ রেখেছি, আমরা ইউএনডিপির সাথে সেই কাজগুলো করতে চাই। চীনের শিক্ষা সামগ্রী উপহার প্রথম পর্যায়ে 300 শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে আরো 900 এতিম শিশুরা পাবে এই উপহার। শাকিবুর রহমান, RTV, ঢাকা। কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। সুনামগঞ্জের সুরমা নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুরমার পানি বিপদসীমার 38 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে নিম্নাঞ্চলে মানুষের দুর্ভোগ বেড়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ পানি আসায় বসত ঘরে থাকা জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তালিকা তৈরি করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সিলেটে ভারী বৃষ্টিপাত না থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন বন্যার্তরা।
এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলে এখনও রাস্তাঘাট তলিয়ে থাকায় ভোগান্তি বেড়েছে পানিবন্দী মানুষের। পানিবন্দী রয়েছেন অনেকেই, দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। পাবনায় নদীতে গোসলে নেমে আপন 2 ভাই সহ 3 জনের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়া ডাঙ্গির পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে নদীতে গোসল করতে যায় সিয়াম হোসেন ও নূর হোসেন। উঁচু নিচু হয়ে থাকা বালুর স্তূপের উপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তা ধসে পানিতে তলিয়ে যায়। এ সময় ছোট দুজনকে বাঁচাতে গিয়ে সাব্বির হোসেনেরও মৃত্যু হয়। জমকালো আয়োজনে ঈদ পুনর্মিলনী করেছে নিটল মোটরস লিমিটেড। রবিবার রাতে রংপুর নগরীর মডার্ন মোড়ে ব্যুরো বাংলাদেশের কনফারেন্স রুমে এই আয়োজন করে টাটা গ্রুপ। এই সময় নিটল মোটরস লিমিটেডের সিইও তানভীর শহীদ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টাটা গ্রুপের 1613 কিং, 1212 CRX ম্যাক্স, V20 মডেলের 3টি গাড়ি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিইও তানভীর শহীদ। এতে রংপুরের গ্রাহকদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। ডিজেলের চেয়ে 30 ভাগ সাশ্রয়ী গ্যাস ভিত্তিক জেনারেটর বাজারে নিয়ে এলো ইউনি গ্যাস, যা বিদ্যুতের ঘাটতি পূরণ করে দেশ জুড়ে উৎপাদন কাজ অব্যাহত রাখবে। আনুষ্ঠানিকভাবে এসব কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। অনুষ্ঠানে ইউনিটেক্সের পক্ষে কোম্পানির অপারেশন বিভাগের পরিচালক মোহাম্মদ জোবায়দুল ইসলাম চৌধুরী, সিএমও মোহাম্মদ ফারুকুজ্জামান, এছাড়াও ডানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় তারা জানান, বিকল্প জ্বালানি হিসেবে 100% প্রোপেন রোড ট্যাঙ্কারও প্রস্তুত রেখেছেন তারা। স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করে। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এদিকে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাফারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সালাম গ্রহণ করেন নবনিযুক্ত সেনাপ্রধান। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার দাগেস্তানে ভয়াবহ হামলায় পুলিশ, যাজক, বন্দুকধারী সহ নিহত হয়েছে অন্তত 22 জন, আহত হয়েছেন অনেকেই। সোমবার দাগেস্তান প্রজাতন্ত্রে ইহুদিদের উপাসনালয়, 2টি চার্চ ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীরা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। একে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। হামলায় জড়িতদের খোঁজে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। পবিত্র হজ পালনে প্রতি বছর সৌদি আরবে যান লাখো মুসলমান। তবে বহু মুসল্লির মৃত্যুর কারণে চলতি বছরটা একটু বেশি শোকাবহ। এবার হজ চলাকালীন সময় মারা গেছে 1300 জনেরও বেশি মানুষ। সৌদি কর্তৃপক্ষ বলছে, মৃতদের বেশিরভাগই ছিলেন অনুমোদনহীন হজযাত্রী, যারা পর্যাপ্ত আশ্রয় ও উপকরণ ছাড়াই তীব্র গরমে সরাসরি সূর্যের তাপের মধ্যে হেঁটেছেন। মূলত তীব্র তাপপ্রবাহের মধ্যে অনুষ্ঠিত হয় এবারের হজ কার্যক্রম। এ সময় মধ্যপ্রাচ্যের দেশটিতে তাপমাত্রা কখনো কখনো 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। রাফায় তীব্র হামলা শেষ হলেও যুদ্ধ শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসকে পুরোপুরি ক্ষমতা থেকে বিতাড়িত না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে জানান। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী দ্রুতই লেবানন সীমান্তে সেনা মোতায়েন করবে। এদিকে গাজা যুদ্ধে অন্তত 21,000 শিশু নিখোঁজ হয়েছে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সেভ দ্য চিলড্রেন। সোমবার এক প্রতিবেদনে সংগঠনটি আরও জানায়, গাজায় অন্তত 4,000 শিশু নিহত হয়েছে। গেল 7 অক্টোবর থেকে চলমান হামলায় গাজায় নিহতের সংখ্যা 37,000 ও আহতের সংখ্যা 86,000 ছাড়িয়েছে। খেলার খবর হকি।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব 21 এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়নে বাংলাদেশ দলকে বিমানবন্দরে অভ্যর্থনা দিয়েছে হকি ফেডারেশন। সকালে হকি ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক ফুল দিয়ে অভ্যর্থনা জানায় প্রথমবার খেলতে গিয়ে রানার্স আপ হয়ে আসা অনূর্ধ্ব 21 নারী দলকেও। এ সময় হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশের হকি আরও ভালো করতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এরাই একদিন কিন্তু আমাদের জাতীয় দলে আসবে, এরাই আমাদের ভবিষ্যৎ, এটা কিন্তু আমরা ভুললে চলবে না। সো এখন যারা আছে তাদেরকে তো আমরা চেষ্টা করবোই আরও উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও আপ টু দি স্ট্যান্ডার্ড নেওয়ার জন্য। কিন্তু আমি দেখছি এই ভবিষ্যতে আমাদের এই ছেলেমেয়েদের দিকে যারা আমাদের দেশের জন্য আরও বড় বড় ট্রফি নিয়ে আসতে পারবে ভবিষ্যতে। ফুটবল ইউরো চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইয়ে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইতালি। লাইপজিগ স্টেডিয়ামে খেলা শুরু রাত 1টায়। হারলেই বিদায় নিশ্চিত হবে ক্রোয়েটদের, আর 1 পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে ইতালির। গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে লড়বে নকআউট পর্ব নিশ্চিত করা স্পেন, জানাচ্ছেন অরণ্য গফুর। স্পেনের কাছে 1-0 গোলে হেরে ইউরো মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। পরবর্তী ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে জয় তুলে স্বস্তিতে ফেরে আজ্জুরিরা। কিন্তু বিদায়ের সংখ্যা থেকে যাওয়ায় পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না দোন্নারুম্মা জর্জিনহোরা। প্রতিবেশী ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই জিতলে বা ড্র করলে সরাসরি নকআউটে পা রাখবে ইতালি, কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে আলবেনিয়া স্পেন ম্যাচের দিকে। স্পেন জিতলে গ্রুপের তৃতীয় হয়ে পরবর্তী রাউন্ডের শিকে ছিঁড়বে আজ্জুরিদের। এমন ম্যাচে লেফট ব্যাক ফেদেরিকো দিমার্কোকে ছাড়া কৌশল আঁটতে হচ্ছে কোচ লুসিয়ানো স্পালেত্তিকে। এছাড়া স্কোরার সংকটও মাথায় রাখতে হচ্ছে আজ্জুরি বসকে। তবে অনেক ক্রোয়েট ফুটবলারকে ঘনিষ্ঠভাবে জানায় কিছুটা সুবিধা নিতে পারেন স্পালেত্তি। স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ক্রোয়েশিয়া পরবর্তী বড় ধাক্কা খায় আলবেনিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করে। একদম খাদের কিনারে থাকা ক্রোয়েটরা জিতলে যাবে নকআউটে। ড্র করলেও সম্ভাবনা আছে যদি আলবেনিয়া হারে স্পেনের কাছে, আর আলবেনিয়া ড্র করলে নকআউটে যাবে তারাই। দলের মধ্যমণি লুকা মদ্রিচ নেই কাঙ্ক্ষিত ছন্দে, যদিও প্রয়োজনের সময় খোলস ছেড়ে বেরোনোর নজির আছে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। তবে ব্রোজোভিচ সহ অভিজ্ঞ স্কোয়াড নিয়ে চাকরি বাঁচানোর চেষ্টা করবেন কোচ জাতকো দালিচ। বাঁচা মরার এই লড়াইতে ক্রোয়েটদের অনুপ্রেরণার বড় জায়গা 80 বছরে তাদের হারাতে পারেনি ইতালি। অরণ্য গফুর, RTV। এদিকে কোস্টারিকার বিপক্ষে লড়াই দিয়ে কাল কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার মিশন শুরু করবে ব্রাজিল। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে খেলা শুরু সকাল 7টায়। ভারসাম্য ও ধারাবাহিকতাকে মূল মন্ত্র মেনে দল গঠনে মনোযোগ দিয়েছেন ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র। শুভ সূচনার আশায় আগে ভাগে একাদশ ঘোষণা করেছে সেলেসাওরা, যেখানে অভিষেক হবে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদার মিলিতাও ও অ্যাথলেটিকো মিনেইরোর ফুলব্যাক গিল হেরেমে আরানার। শেষ 5 দেখায় কোস্টারিকার বিপক্ষে সব জয় ব্রাজিলের। অন্য ম্যাচে ভোর 4টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া। এবার টি20 বিশ্বকাপের খবর। সেমিফাইনাল সমীকরণ মাথায় নিয়ে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কিংসটাউনের আর্নস্টভেল গ্রাউন্ডে খেলা শুরু সকাল 6:30টায়। গ্রুপের অন্য ম্যাচে আজ রাত 8:30টায় ভারতের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া। গ্রুপ 1-এ 2টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে ভারত। অজিতের বিপক্ষে জিতলে বা ম্যাচ পরিত্যক্ত হলে সরাসরি সেমিফাইনালে উঠবে ভারত, আর বাংলাদেশকে হারাতে পারলে অজিতের টপকে শেষ 4-এ ভারতের সঙ্গী হবে আফগানিস্তান। তবে অস্ট্রেলিয়া হারলে সেমিতে যাবার সুযোগ থাকছে বাংলাদেশেরও। সেক্ষেত্রে আফগানদের বড় ব্যবধানে হারিয়ে রান রেটে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে টাইগারদের, আর অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দুদলই জিতলে রান রেটে সেরা দল যাবে শেষ 4-এ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।